সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে থাকছি আমি সুবর্ণা নাওয়াদের। সাথে পেয়েছি দুজন প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে। আমাদের সাথে আছে জান্নাতুল ফেরদৌস দিশা, ডেইলি লাইফস্টাইল ব্লগার। অনেক শুভেচ্ছা আপু। থ্যাংক ইউ আপু। এবং খুব 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 মিষ্টি দেখাচ্ছে, খুব সুন্দর। ও শাড়িতে থাকা যে ফুলগুলো আছে তেমনই দেখাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। দর্শক কাছে আরও একজন ভীষণ মিষ্টি বন্ধু আমরা পেয়েছি আজকে, শামসুন নাহার সুমি, সহকারী ব্যবস্থাপক, পিআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। অনেক শুভেচ্ছা আপু। থ্যাংক ইউ আপু। এবং আপনাকেও। কালো শাড়ি সবসময় সুন্দর, মেয়েদের ভীষণ মানায় এবং কালোর সাথে দুর্দান্ত একটা কম্বিনেশন গ্রে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এবং এই যে খুব ভালো লাগার কথা বলছি, আমাদের জীবনে এরকম অনেক ঘটনা থাকে, ভালো লাগার মুহূর্ত থাকে, আবার অনেক সময় অনেক কষ্ট, অনেক বেদনা, যা কখনোই ভোলা যায় না। যা কিছুই হোক না কেন, আমরা যদি স্মৃতির কথা বলি, জীবনের প্রতিটি অধ্যায়ের এক একটি পাতার কথা বলি, তাহলে তা কিন্তু অবিচ্ছেদ্য, তা কখনোই ভোলা যায় না। এর মধ্যে কিছু কিছু আরও যেন বিশেষ, সেটা কষ্ট হোক বা আনন্দ হোক, নানাভাবে সেটা বিশেষ। সেই বিশেষ ভাবনা নিয়ে, বিশেষ অভিজ্ঞতা নিয়ে বা বিশেষ স্মৃতি নিয়ে আজ আমরা আড্ডা দিব। তাই আজকে আমাদের আড্ডার বিষয় রেখেছি যে কথা আজও ভুলিনি। জানি আপনাদেরও জীবনে এরকম অনেক গল্প আছে যা কখনোই ভুলতে পারবেন না। শুনবো সেসব গল্প, আপনারা যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো চলে আসেন। আর আমরা তো আড্ডা শুরু করেই দিয়েছি। যে কথাটা বলছিলাম, এবং আমার বিশ্বাস যে আজকে আড্ডা শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো সে কথাটা কখনো ভুলবো না, তাই না? সো যদি দিশা আপুকে বলি যে আপু, তোমার জীবনে নিশ্চয়ই এরকম অনেক ঘটনায় আছে, তবু আজকে যখন আড্ডায় বসেছো, বারবার কোন কথাটা মনের ভিতরে ভিড় করছে যে হ্যাঁ, এটা তো কখনোই ভুলি না, কখনো আমার মন থেকে একটুও ফিকে হয় না? এটা কি দুঃখের হতে হবে না সুখের হতে হবে? যে কোনো কিছু আমাদের অনুভূতিতে যা আসলে নাড়া দেয়, সেটা তো শুধু যে সুখের বা দুঃখের এমন কোনো পার্টিকুলার কিছু না। আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে আমি যখন মা হলাম তখন ওটা আমার জন্য একদমই অন্যরকম একটা ব্যাপার ছিল। তো ওইটা আসলে ভোলার মতো না। এটা হচ্ছে সুখের সাইড। আর দুঃখের সাইড বলতে আমার আব্বু যখন মারা গেল, ওটা আমার জন্য অনেক বড় একটা, হ্যাঁ, হচ্ছে না ভোলার মতন একটা জায়গা। তো এই দুইটা হচ্ছে সুখের আর দুঃখের। আর তাছাড়া আশেপাশে তো টুকিটাকি থাকে। কি অদ্ভুত একটা দারুণ মানে জীবনের সাথে নিবিড় সম্পর্ক। একজন এলেন জীবনে, যে মুহূর্তটা কখনোই ভোলা যায় না, এবং সেটা আসলে জীবনের একজন নারীর বোধে পূর্ণতার সময়। আর পিতা হচ্ছে তিনি যিনি আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন, হাঁটি হাঁটি পা পা করে বড় করেছেন, তার চলে যাওয়া। জি জি আপু সত্যি খুব মানে স্পর্শ, একেবারে বলে না যে টাচড। আমি সত্যি খুব টাচড আপনার এই অনুভূতির কথা। এই দুইটা আমার জীবনে মানে অনেক বেশি মানে মনে রাখার মতন। আর তাছাড়া থাকে টুকিটাকি অনেক কিছুই তো থাকে এই। আর আমি সব থেকে আব্বু চলে যাওয়াটা এই জন্য আমার জন্য অনেক দুঃখজনক, কারণ আমি জানতাম যে আব্বু মারা যাবে। ব্রেন টিউমার ছিল, তো 3 মাস ডাক্তার টাইম দিয়ে দিল। কিন্তু আমার এখন তখন আর কি আমি অসুস্থ থাকার কারণে আর দেশে আসতে পারিনি। তো প্রতিদিনই আমি হচ্ছে ওই মাথায় ওইটা নিয়ে ঘুমাতাম যে আমার যে কোনো সময় ফোন আসবে, আমি যে কোনো সময় শুনবো যে আব্বু নাই। তো একদিন ওটাই হলো ভোরবেলা। তো এই জিনিসটা আমাকে সবসময় অনেক বেশি কষ্ট দেয়, আর এটা ভোলার মতো। তার মানে কেমন জানি একটা মনে মনে সারাক্ষণ একটা দুশ্চিন্তার অপেক্ষা ছিল। জি। আহারে, তার মানে খুব কঠিন সময় পার করেছেন। জি। বাবা ভালো থাকুন, সৃষ্টিকর্তা নিশ্চয়ই ওনাকে ভালো রেখেছেন। আমাদের সকলের পক্ষ থেকে অনেক দোয়া ওনার জন্য, শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওনাকে। হ্যাঁ, দোয়া করবেন নিশ্চয়ই। তাছাড়া সুমি আপুর একটা যেমন একেবারে চরম আনন্দের অভিজ্ঞতা বা যা ভুলতে পারবেন না কখনো শুনলাম, তেমনি ঠিক অপোজিট আর একটা আপনার ক্ষেত্রে কি শুনবো, যে আজকে আপনার মনের ভিতরে কোন কথাটা বেশি নাড়া দিচ্ছে, যেটা আপনি কখনোই ভুলতে পারেন না? ছোটবেলার কিছু থেকে কি আগে শুনবো, তারপরে না হয় আমাদের পরিপূর্ণ জীবনের বা এখন পূর্ণবয়স্ক জীবনের? ছোটবেলার অনেক কিছুই আছে, ওগুলো আসলে খুব একটা মনে নেই। আচ্ছা, যদি বড়বেলার কথা বলি তাহলে আপু যেরকম বেবি হওয়ার কথাটা বললো, আমার যেদিন আমি
কনসিভ ব্যাপারটা জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ আমি যখন আমার বাসায় জানালাম, তো সেদিন আমি আমার মায়ের বাসায় ছিলাম। তো কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমার মা আপু বোন, বিবাহিত জীবনের কতদিন পরে সন্তান নিল? এটা 7 বছর পর। 7 বছর পরে, তার মানে অপেক্ষাটা আরেকটু বেশি ছিল। না, ঠিক তা না, ওরা মানে ভাবছিল হয়তো যে আমরা মজা করছি বা আমাদের দ্বারা এটা মানে আচ্ছা। এখনই সম্ভব না এরকম কোনো কিছু। তো আমরা মিষ্টি নিয়ে আসলাম, আমি আমার হাজবেন্ড, ওদেরকে দিচ্ছি। ওরা জিজ্ঞেস করছে কিসের জন্য, বললাম কোনোভাবেই কাউকে বিশ্বাস করাতে পারছি না। আমরা বললাম কি যন্ত্রণা, এটা আবার কেমন কথা। তো অনেকক্ষণ সময় লেগেছে, অনেকভাবে। তারপর তাদেরকে বোঝানো হলো যে মানে ওরা বিশ্বাস করতে রাজি হলো যে ঠিক আছে। তো ওইটা এখনো আমরা হাসাহাসি করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যে এটা কি ছিল। মানে মানুষ তো একই ইয়েতেই বিশ্বাস করে। আর যদি দুঃখের কোনো স্মৃতি বলি, আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, আমার বান্ধবী। মানে ও ছিল আমার এমন একটা ফ্রেন্ড যে মানে ওর বাবা মার কথা কম শুনতো, আমার কথা শুনতো। আমি যদি একটা রিকোয়েস্ট করতাম মানে বা ওকে যদি কোনো আত্মার কিছু বন্ধু যেটা বলে। সেরকম একটা ইয়ে ছিল। তো হঠাৎ করে ও অসুস্থ হলো, ওকে আমি নিজে নিয়ে গেলাম হসপিটালে, ভর্তি করালাম। ভর্তি করে আমি বাসায় আসলাম, রাত 2টার সময় খবর আসলো সে মারা গেছে। আহারে। ওই মোমেন্টটা আর ওই দিনটা আজকে 17-18 বছর আমার এখনো, মানে আমি ওই মানুষটা বা ওই তার মানে খুব স্মৃতিটা আমি কম এখনো বয়সেই ভুলতে পারি চলে না। গেছে। হ্যাঁ। আরে তো- থাকলে হয়তো এত মানে ভালো বন্ধুত্ব বন্ধুত্ব এতদিনে নিশ্চয়ই আমি আরো কত বললাম না, রকমের মানে ও অভিজ্ঞতা ছিল হতো আমার এমন আপনাদের। একটা বন্ধু যে ও আমার বাসায় আসলে আমি ওকে পানি খেতে দিতাম। ও বলতো আমার মনে কিডনি নষ্ট হয়ে গেছে রে আমার। তো ওকে আমি বলতাম পানি খা, তুই তো পানি খাস না। তো ওকে পানি খেতে দিলাম, খেতে চাইতো না, আমি জোর করতাম যে পানি খা। তখন ও বলতো তুই তো আমার দাদি আম্মা। মানে আহারে, এই ধরনের একটা ফ্রেন্ডশিপ মিষ্টি ছিল। সম্পর্ক। বা তো ওর তো চলে ওই যে আপনি যাওয়াটা সন্তানের কথা বললেন আপু, যখন জানলেন, জানার অনুভূতিটা তো একদিকে যেমন আপনার জন্য আনন্দের, একটা আনন্দের, তেমনি আবার ওই যে সবার মধ্যে একটা সবার মধ্যে মজাও, একটা মজা যে বা সবাই একটা মানতে পারছিল বা বিশ্বাস করতে পারছিল না। ফাইনালি যখন সেই 10 মাস 10 দিন যে কথিত, সেই দিনের পরে যখন সেই মানুষটি ছোট্ট ছোট্ট দুটো একটা হাত আমার বা মেয়ে, ছোট্ট, রাইট। তো আমার ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সব ছেলের সংখ্যা বেশি। আচ্ছা, আমার মেয়েই ছিল প্রথম যে তাহলে এটা তো একটা মোর মেয়ে। বিগ তো সারপ্রাইজ। এটা বিগ সারপ্রাইজ। এবং আমরা যেটা করেছিলাম যে সবাই তো একটু আগে থেকে জানতে চায় যে কি হবে না হবে, আমরা করিনি সেটা। আমাদের একটা ইয়ে বেলাতেও ছিল, আমরা সেটা করেছি, হ্যাঁ, টু কিপ দ্য সারপ্রাইজ। একটু ইয়ে করেছে যে আমার মনে হতো যে আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে আমার একটা মেয়ে হোক। আমার তখন মনে হতো, আমি যতবার আল্ট্রাসাউন্ড করতে যেতাম মনে হতো যে আমি যদি জেনে যাই যে আমার ছেলে হবে, আমার মনটা ভেঙে যাবে, আমি তাকে জানবো না। তো আমি কখনো জানিনি। তো ওই সারপ্রাইজটা আসলে একটা ইয়ে ছিল যে ওই ফ্যামিলিতে প্রথম মেয়ে একটা। আর আমার মেয়ে মাশাআল্লাহ সবাই খুব আদরের। এবং বলতে গেলে আমার লাইফটাই তখন ঘুরে গিয়েছিল। হয় না যে অনেক সময় মেয়েদের শ্বশুরবাড়িতে একরকমের একটা ইয়ে থাকে, পরে ঘুরে যায়। তো বাচ্চাটা মেবি আমার জন্য লাক নিয়ে চলে আসছিল। আলহামদুলিল্লাহ, সন্তান কিন্তু তাই। এবং তাই। বলা হয় যে পৃথিবীতে সব থেকে আসে, আমরা তিনজনেই মা, আমরা হয়তো সেটা অনুভবও করি। এবং বলাই হয় যে সৃষ্টিকর্তার সব থেকে বড় নিয়ামত হচ্ছে সন্তান। যারা আসলে সন্তানের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, লালন পালন করার সৌভাগ্য অর্জন করেছেন, তারা সত্যিই ভাগ্যবান। এবং সেই মুহূর্ত কখনোই ভোলা যায় না। আমরা জানি যে দিশা আপু ব্লগার, লাইফস্টাইল ব্লগ করতে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয়। সেখানেরও নিশ্চয়ই অনেক এরকমের ঘটনা আছে যেটা কখনো কখনো মনের মধ্যে ভীষণ হাসির মানে কারণ হয়ে দাঁড়ায়, আবার কখনো কখনো কপাল কুঁচকে যায়, বিরক্ত লাগে। হাসি আনন্দের কথা শুনবো, একটু আগে কপাল কুঁচকানোর গল্প শুনি যে এবং আপনার ভালোই মানে ফলোয়ার্স, মোর দেন বোধহয় ইউটিউবে আপনার 3 লাখেরও বেশি বোধহয় ফলোয়ার, এবং ফেসবুকে 7 লাখেরও বেশি। নাম্বারটা কিন্তু খুব কম না, তাই না আপু? ইটস আ গুড নাম্বার। সো যখন এই গুড নাম্বার ফলোয়ার আপনার অ্যাড হয়েছে, জানি যে জীবনে সেখানে প্রাইভেসি অনেকটা চলে গেছে, আবার অনেক রকমের উটকো যন্ত্রণা বলে না, সেটা অ্যাড হয়েছে। কিন্তু তাতে কি, তবু ফলোয়ার্স মানেই তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল আচরণ দেখাতে হয়। তবুও সেখান থেকে যদি ছোট কোনো বিরক্তির গল্প শুনি। বিরক্তিটা আসলে তেমন না, তবে কিছু কিছু কমেন্ট আসে, সেটা মানে নিতে অনেক কষ্ট হয়। কারণ তখন মনে হয় যে আল্লাহ, আমি তো এরকম না। জীবনই কুঁচকে যায়। হ্যাঁ, মানে আমার মনে হয় আমি তো এরকম না, বাট ও কেন এরকম বললো। এত মানুষকে তো আমি তাদের যে বুঝাতে পারবো না যে দেখো আমি এরকম না, আমি এরকম না। তো তখন যখন বলে যে তুমি এরকম ওরকম, তো তখন মনে হয়
প্রতিদিনই আমি জানি যে আমি একটা ভিডিও দিচ্ছি, মিলিয়ন ভিউ হচ্ছে বা এর উপরে হচ্ছে, নিচে হচ্ছে, কম হচ্ছে। তো এক একজনের মানসিকতা এক এক রকম, এক একজন এক এক রকমভাবে বলবে। আমি প্রতিদিনই চিন্তা করছি আজকে মাথায় কিচ্ছু নিব না, কিন্তু ঠিকই এমন একটা কমেন্ট আসে যেটার পরে আসলে এটা কেন বললো আমাকে, আমি তো এরকম না। অনেক বেশি কষ্টের মানে অনেক খারাপ ভাবে থাকে না, তখন আর কি সারাদিনই মাথায় ওটা থাকে যে এটা কেন বললো, এটা কেন বললো, এটা না কিন্তু বললো। সেটা কি কখনো আপনাকে ডিসকারেজ করে আপনার কাজ করার ক্ষেত্রে কোনো রকমের? প্রথম করতো, এখন আর আসলে অতটা হয় না। লোকে কিছু বলে, হ্যাঁ না, এখন হয়ে গেছে কি, আমি দেখলাম যে কিছু সংখ্যক মানুষই আছে যে আপনাকে যত পারবেন নিচে নামানোর চেষ্টা করে, এবং যখন দেখে যে আপনার কাজটা গ্রহণযোগ্য হচ্ছে, সবাই সেটা পছন্দ করছে, তখন বোধহয় আরো বেশি হয়। হ্যাঁ বেশি করে। কখনো কি এরকম হয়েছে যে আপনার যারা কাছের মানুষ পরিবারে, সেটা বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা বন্ধু বান্ধবদের মধ্য থেকে, তারা গঠনমূলক না করে বরং উটকো খামোখাই সমালোচনা করেছে আপনার? এটা তো আছেই, কারণ আমি যখন প্রথম শুরু করেছিলাম একেবারেই মানে হাসির ছলে, মানে তখন আমি বলতাম যাই দেখি করি, কে দেখবে, মানে কি হবে। বাট তারপর দেখলাম যে মানে আমার ফার্স্ট ভিডিওতে ভিউ ছিল 700, মানে প্রথম যেটা অনেক ভিউ হয়েছিল 700। তো আমি এত খুশি, আল্লাহ আমাকে 700 people have seen already. আমাকে দেখেছে আল্লাহ 700 মানুষ। এখন তো it's been 7 lakh, right? তো হচ্ছে এরকম রিসেন্ট আমার একটা ভিডিওতে 3 মিলিয়নের উপরে ভিউ হয়েছে একটা রিলসে। তো আমি তখন যখন এরকম অনেক বেশি হয় তখন বলি কি আল্লাহ আমার 700 ছিল। তো তখন আমি বলতাম কে দেখবে কে না দেখবে। তো আমি যখন হচ্ছে আমার কিন্তু হচ্ছে ব্লগিং এর পাশাপাশি একটা অনলাইন বিজনেসও আছে। তো আমি ওই সময়ও কারো সাপোর্ট পাইনি, ইভেন ব্লগিং এর সময়ও আমি কারোর সাপোর্ট পাইনি। শুধুমাত্র হচ্ছে পরিবার থেকে যদি বলি, আমার বাসা থেকে তেমন কোনো প্রবলেম আসেনি, বা শ্বশুরবাড়ি থেকে বন্ধু বান্ধব মানে আশেপাশে থাকে না, তো হ্যাঁ কি এখন এরকম যে টাইপের কথা বলে আর কি একটু ইয়ে করে। কিন্তু এখন সব থেকে মজা লাগে যে ব্যাপারটা, যারা তখন আমাকে অনেক ছোট করে কথা বলেছে তারা এখন আমাকে ব্লগ করে, প্লাস আমাকে মেসেজ দেয় যে তুমি কি আমার সাথে একটা ভিডিও করতে পারবা। সো আমি বলবো যে ইটস দ্য গ্রেট অ্যাচিভমেন্টস, রাইট? আসলে মানুষ সাকসেসটাকেই পছন্দ করে। ঠিক তাই। হ্যাঁ মানে এটা ইভেন আমার বিজনেসের ক্ষেত্রেও সেম হয়েছে। আমরা শুনবো সেই গল্প অনেক। আমরা জানি যে আসলে আমাদের জীবনে এরকম অনেক গল্প আছে, আজকে বলে হয়তো শেষ করতে পারবো না, তবু আমরা শুনবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরি। দর্শক, শুনছি যে কথা কখনো ভোলা যায় না, আপনাদের শুনবো বলে আবারও বিরতির পরে আসবো। আর নিশ্চয়ই সেই জন্য আপনারা থাকবেন, আমাদের সাথে যুক্ত হবেন ছোট্ট একটা বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। যে কথা আজও ভুলিনি, নেক্সাস লেডিস ক্লাবের কিন্তু এরকম অনেক 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 গল্প আছে যা কখনো ভোলা যাবে না। নেক্সাস লেডিস ক্লাব সেই যে 1 নভেম্বর 2021 থেকে পথ চলা শুরু করে এখন তো ডিসেম্বরের আজ 20 তারিখ, এবং আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, 3 বছর পার করে ফেলেছি। আমাদের যারা একেবারে প্রথম দিকের বন্ধু, তারা তো অনেকেই অনেক আমরা জানি যে গল্প আপনাদের জীবনে জড়িয়ে গেছে। শুনবো সেটা যে কোনো গল্প হতে পারে, নেক্সাস লেডিস ক্লাবকে নিয়েও হতে পারে, আপনাদের জীবনের যে কথা কখনো ভুলবেন না সেগুলো নিয়ে যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এটা করে চলে আসেন। আর সুমি আপু, আমরা তো শুনছি, কিন্তু এই যে আসলে আমরা বলছি যে কথা কখনো ভুলিনি বা ভোলা যাবে না, এমন আসলে অনেক গল্প আছে, কিন্তু কিছু কিছু থাকে যেগুলো স্পেসিফিক, একেবারে অন্য রকম অনুভূতিতে, একটা আলাদা রকমের সবসময় কেমন জানি খুব শিরশিরে একটা ব্যাপার তৈরি হয়। সো সন্তানের কথা তো শুনেছি, জীবনে যদি আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক বলি, তা হলো আমাদের যিনি কর্তা, অর্থাৎ আপনার বর, তার সাথে আপনার কিভাবে কোথায় প্রথম দেখা বা সূত্রপাতটা সম্পর্কের কিভাবে হয়েছিল, সেটা কি মনে পড়ে? হ্যাঁ, আমাদের বাসা পাশাপাশি, তো দুজনেই আমরা ছোট ছিলাম। আমরা বিকালবেলা ছাদে উঠতাম, ও ছাদে উঠতো, ওভাবে দেখা হতো। ও আচ্ছা, ছাদের সাথে প্রেম। একদম পাশাপাশি, পাশে এই বিল্ডিং আর ওই বিল্ডিং। আপু, চিঠি ছোড়াছুড়ি হচ্ছে?
প্রচুর। ও দ্যাটস মানে এক্সাইটিং। এমন তো হয়েছে আমার হাজবেন্ড ওর কাজিনকে 24 ঘন্টা বারান্দায় দাঁড়া করা রাখতো যে কখন আমি ছাদে উঠবো তখন ওর ডেকে আসবে। তো আমার ননদ আমাকে এখনো সেটা বলে হ্যাঁ, হ্যাঁ। যে আপনার জন্য আমি ঘন্টার পর কত ঘন্টা সালে ভাই আপু? আমাকে বারান্দায় দাঁড়া করা। এটা মানে একদম স্কুল থেকে? 2002। ও একেবারে মানে যুগের পরে যুগ যাকে হ্যাঁ। বলে। তো ও তখন বলতো যে ভাবি আপনার জন্য যে আমি কত দাঁড়ায় থাকতাম, আমাকে ভাইয়া দাঁড়া করে রাখতো যে আপনি আসবেন ছাদে আর ভাইয়াকে আমি খবর দিব, তখন ও বারান্দায় আসবে। ওদের 5 তলা বাসা, আমার 2 তলা ছাদ। হ্যাঁ। এভাবে কথা হতো বা দেখা হতো। আর সব থেকে মজার ব্যাপার ছিল তখন তো মোবাইল ছিল না। হুম। তো ও যখন ফোন করতো, আমার বিশাল ফ্যামিলি, আমার ফুপুরা, অনেকগুলো ফুপু, আমি, দাদা সেটা দাদু। কি ল্যান্ডলাইনে? হ্যাঁ। তো যখন ল্যান্ডলাইনে কল দিত, আমার ফুপু বা Wrong কেউ number. ধরতো, সে চুপ করে থাকতো। আবার কল দিত, রেখে দিত, আবার হ্যাঁ। দিত, চুপ করে থাকতো। 3 বারের সময় আমার ফুপুরা টের পেতো যেটা ও কল দিয়ে। আচ্ছা। তখন তো আর আমি তো এদিকে ধরতে পারছি না ফোনটা, আমি তো ধরতে পারবো না কারণ ওরা তো ধরে তখন ফেলছে। আপনার মানসিক অবস্থাটা কি হতো? আমি ভয়ও ঘোরাঘুরি পেতাম করতেন? যে আমার ফুপুরা এখন আমাকে বকাবকি করবে, ওরা মোটামুটি জানতো ব্যাপারটা। আবার এটাও মানে আফসোসও লাগতো যে আমি ফোনটা ধরতে পারছি না। আবার আমি যখন ওকে কল দিতাম তখন আমি বাইরে যেয়ে ফ্যাক্স ফোন থেকে কল দিতাম, আচ্ছা। ওর বাবা ধরতো। ওর বাবা ধরলে আমি যেটা করতাম, ফ্যাক্স ফোনের যে লোকগুলা ছিল ওদেরকে দিয়ে ওকে চাওয়াইতাম। তো এরকম কয়েকবার হওয়ার পরে ওর বাবা মনে হয় একসময় টের পাইছে যে এটা আমি করাই। আচ্ছা, মানে একদিন তার মানে ওকে- হচ্ছে সবার মধ্যেই একটা ওই বোধহয় একটা কানাঘুষা বলে না যে এদের হ্যাঁ। মধ্যে মনে হয় কিছু একটা আছে, মানে চলছে। ওই জানাজানি হওয়ার পরে ব্যাপারটা এরকম হতো আর কি, লুকোচুরি। তো যখন ফাইনালি জানাজানি দারুণ হলো, প্রেম। মানে প্রেম বলতে এমনও হয়েছে যে একবার আমি রাগ করে আমার ফুপুর বাসায় ধামরায় চলে গিয়েছি, মানে ওর সাথে রাগারাগি হয়েছে, তো আমি হ্যাঁ। বেড়াতে গিয়েছি। সে রাতের বেলা রওনা দিয়ে ভোর 4টার সময় জানলা দিয়ে আমাকে, ওই বাড়ির জানলা দিয়ে আমাকে ডাকছে, নক করছি। ও knock মাই করছে। গড, আমি ঘুম ভেঙে জাস্ট জানলার পাশে শোয়া, তো এটা কি তাকায় দারুণ দেখি প্রেম দাঁড়ায় না আছে। বলে কি বলবো দিশা আপু? কঠিন প্রেম। কঠিন প্রেম। তারপর পাশাপাশি বাসার বিদা যেটা হতো প্রায় সময় ওয়াল টপকে আমাদের নিচতলায় হ্যাঁ। আমরা খেতে বসছি ডাইনিং টেবিলে, হঠাৎ করে ও একদিন তো ও এসে দাঁড়ায় আছে জানালার কাছে, আমার এক ফুপু দেখে ফেলছে অন্ধকারে, কি যেন একটা দেখছিলাম, ফুপু চিৎকার, মানে ভূতের ভয়ের মতো। ঠেলায়। ততক্ষণে ও সরে গেছে, আমি তো বুঝে ফেলছি যেটা ওর কাজ। তো এখন সেই দুষ্টু ভূত যে জামাই হয়ে গেছে, এখন ফুপুরা কি বলে? এখন ওই স্মৃতিচারণ প্রায় করে, মানে যেহেতু ছোট থেকে ওকেও দেখি হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি বাসা আপনার কি তাহলে মানে সেম এজের, মানে একসাথে পড়তেন? সেম এজ, মানে ও মনে হয় আমার থেকে 26 দিনের বড়। ও এরকম আর কি। ইন্টারেস্টিং। বাহ, দারুণ। তার মানে আসলে ভোলা যাবে না এরকম অসংখ্য গল্প আপনার অসংখ্য জীবনে আছে। কিন্তু যে প্রেমের গল্প শোনালেন ইটস ভেরি সিনেম্যাটিক, আমার খুব ভালো লাগলো শুনে, তাই না দিশা আপু? দারুণ। হ্যাঁ। আজকাল তো এরকমের আজকাল এরকম দারুণ হয় না। অনুভূতি, এরকমের যে লুকোচুরি, এই ব্যাপারগুলো তো নেই এখন। ফোনে কত রকমের আমাদের মোবাইল তো সোশ্যাল আমরা মিডিয়া, দেখিনি তখন হোয়াটসঅ্যাপ, চোখে। ইনস্টাগ্রাম, মানে হোয়াট নট, কি নেই কি যেটার নেই, মাধ্যমে সবকিছু। আসলে মানে এখন যোগাযোগ হয় না। যোগাযোগটা খুব ইজি, তখন তো ওই যে কিন্তু লুকায় সেই জায়গা এরকম থেকে করে। আপু আপনাকে থামিয়ে দিয়ে আমি একটা প্রশ্ন করি, যোগাযোগ ইজি কিন্তু সম্পর্কগুলো টিকিয়ে রাখা কি আসলে এর অনেক মাঝে? কঠিন আপু। এখন মানে নিজেরও মাঝে মাঝে অনেক কিছু ফেস করি, তখন মনে হয় যে আসলে যে কোনো সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্কই হোক, শুধু হাজব্যান্ড ওয়াইফ না, মানে পারিবারিক যে কোনো ধরনের সম্পর্ক মানে টিকিয়ে রাখাটা আসলে এত কষ্ট, মানে আমাদের Right. মধ্যে ধৈর্যটাও কমে গেছে এখন। একদম সুন্দর একটা কথা বলেছেন আপু। এবং সেই জায়গা থেকে আমি দিশাপুর কাছে যদি আসি, যে এখন এই যে এত মাধ্যম, যার ফলে একজন মানুষকে যোগাযোগ করাটা খুব সহজ। যদি প্রেম নিবেদনের কথা বলি সেটাও কিন্তু অনেক সহজ। যেটা আগে আপু যেরকম বললো যে একজনকে রীতিমতো সেখানে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন, দাঁড়িয়ে রেখে যে তার কাজ হবে কখন এক ঝলক দেখার জন্য, বা আপু বের হলে সে খবরটা দেয়া। অথচ এখন তো এই যে এত সহজের ভিড়ে আমরা সম্পর্কগুলোকে আসলেই সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করা, বিশ্বাস ধরে রাখা, সেটা কি আসলে হচ্ছে পারি? এটা তো আসলে এখনকার যুগে নাই, কারণ এখন মানুষের হাতে অনেক অপশন, যেটা সত্যি কথা। কারণ এই অপশনটা বোধহয় ভালো না, তাই না? আসলে ভালো না। আমরা হ্যাঁ। আগে ফ্রেন্ডদেরকে সাথে দেখা করতে হলে তার বাসায় চলে যেতাম বা সে আমার বাসায় আসতো। এখন আমরা মনে করি ফেসবুকে দেখছি তাকে, একটা মেসেঞ্জার একটা হাই দিচ্ছি, 6 মাসও তার বাসায় যাওয়ার প্রয়োজন মনে করছি না, বা দেখা করার প্রয়োজন মনে করছি না। দেখা তো হচ্ছেই। অথচ বন্ধু বন্ধু যে একজন আরেকজনকে হাগ করলে একটা এনার্জি ফিল করা, একটা আলাদা মানে ভালোবাসা অনুভূতি, সবকিছু ভুলে যাই যে ঠিক। বন্ধু। যেমন আগে কি ছিল, বিকাল হলেই আশেপাশের বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে একটু গল্প করা, যতই সারাদিন স্কুলে থাকি তারপরেও বাসায় আসার পরে
একটু বিকালে বের হয়ে একটু আড্ডা দেওয়া। কিন্তু এখন আমার অনেক ফ্রেন্ডরা আছে ঢাকা শহরেই থাকে, কিন্তু ওদের বছরের পর বছর দেখা হয় দেখা হয় না। ঢাকা আর শহরেই যদিও থাকে। দেখা হয় আপু, তাহলে আমাদের হাতে আমাদের যে মহামূল্যবান জীবনের একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ ফোন সেটা থাকে, এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে সামনে থেকে দেখার বাদ দিয়ে স্ক্রিনে অনেকে আছে যে হয়তো ছবি তুলছি, ছবি সেলফি তুলছি, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, জি, তাই না? জি, জি। তখন ওই যে সামনে থেকে অনুভব করা বন্ধুর ভালোবাসাটা, সেটা হয়ে ওঠে না অনেক সময়। সেটাও শুনবো। হয়ে ওঠে না, প্লাস হচ্ছে আগে একটা যে বিশ্বাসের জায়গাটা ছিল, হ্যাঁ, এখন যতই আমার সেই আগের ফ্রেন্ড হোক না কেন, ওই বিশ্বাস নিয়ে একটা জিনিস বলা, একটা জিনিস করা আসলে খুবই কঠিন। যে বলবো কি বলবো না, আগে কিন্তু এই জিনিসটা ভিতরে ছিল না। রাইট। আচ্ছা আমার ফ্রেন্ড একটা ভালো জিনিস হয়েছে, এরকম এরকম বলে দেই। কিন্তু এখন বলতে এখন গেলে গোপন 100 বার না চিন্তা করলে- করতে হবে যে আসলে কি আমার বলা ঠিক তবে হবে, কি একটা হবে না। জায়গায় আপু আমরা নারীরা একদম চিন্তা করি না, সেটা হচ্ছে নেক্সাস লেডিস ক্লাবে, এবং সেইটা আমাদের এই যে সব বন্ধু যারা আছে তারা আসলে আমাদের হরিহর আত্মা বলে না, একেবারে হরিহর আমাদের। এক একজন বন্ধু আরেকজন বন্ধুর সব থেকে কি বলবো যে ভালোবাসার কাছের মানুষ। সুরমা বেগম আপু, হাসিনা আপু, সোনিয়া আক্তার আপু, নাহিদা নীলি আপু, নূর মারিয়াম আপু, হোসনে আরা বেগম আপু, হোসনে আরা খালামণি, শানু আক্তার আপু, রেবেকা কবির আপু, ওবায়দা খালামণি এবং রুমা আপু যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি আজকে অনেক দিন পরে হোসনে আরা খালামণিকে পেয়েছি। খালামণির কাছে দিয়ে শুরু করি। খালামণি নিশ্চয়ই ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আজকে তো খালামণি সিলেটের কমলা সুন্দরী হয়ে গেছে একেবারে। এই যে কয়দিন মামনি আমি বাসায় ছিলাম না, 8-9 দিন, আমার বোনের হাজবেন্ড অসুস্থ তো ওইখানে গেছিলাম। আচ্ছা খালামণি, এই যে আমাদের আজকের বিষয় যে কথা আজও ভুলিনি, জানি আপনার জীবনে এরকম অনেক ঘটনা আছে, কোনটা আমাদের সাথে শেয়ার করবেন? ঠিকই বলেছো মামনি, কোনটা শেয়ার করবো আসলে ঠিক। তাহলে একটাই বলি। জি। আমার আব্বা বেঁচে থাকতে, আমার আম্মা ছোটবেলায় মা মারা গেছে তো, একদম ছোটবেলা। জি। আব্বা আমাদেরকে কি বলতেন, আমরা যখন একটু বড় হয়ে, যখন আম্মার কথা জিজ্ঞেস করলাম, একটু বড় হয়ে আমার আব্বা আমাদেরকে বলতেন কি, আমাদেরকে বুঝাতেন এরকম যে তোমরা বড় হয়ে যাও, তোমরা সব ঠিকভাবে করো, তোমরা ভালোভাবে চলো, দেখবা একদিন তোমার মা ঠিকই ফিরে চলে আসবে। তখন আমরা যখন বড় হলাম, আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা, আপনি তো বলছিলেন যে আমার মা আমাদের কাছে চলে আসবে ফিরে, কই মা তো এখনো আসেনি। বলে মা, কেউ চলে গেলে তো ফিরে আসে না, তোমাদেরকে, তোমরা 4 বোন, ছোট ছোট সবাই, তোমাদের কি নিয়ে আমি বুঝাবো? আমি তোমাদেরকে এটা দিয়ে সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু মা আসলে তো চলে গেলে তো আসলে ফিরে আসে না, কখনো আসে না। সেই তুমি যদি ঠিকভাবে, তুমি সবকিছু ঠিকভাবে চলো, তুমি যদি মা বাবার সমস্ত মেনে চলো, তুমি ওই আখেরাতে আল্লাহর কাছে গিয়ে তুমি তোমার মা বাবা দুজনকে খুঁজে পাবে। এবং খালামণি, আমরা যখন জি। ভালো কাজ করি আমাদের বাবা মারা খুশি হন, সেটা যেখানেই তিনি থাকুন। এবং আপনার ভালো কাজের মধ্যে নিশ্চয়ই আপনার মা খুশি হন, তিনি সবসময় আপনার সাথে, আপনার ভিতরেই আছেন, এটাই সবসময় বিশ্বাস করবেন। এবং বাবা এই জন্যই হয়তো বলেছেন। আমরা একটু শুনি, শানু আপুর কাছে শুনি যে শানু আপু, তোমার জীবনের এরকমের গল্প যেটা তুমি কখনো ভুলবে না। আমার জীবনের মজার একটা ঘটনা হচ্ছে যে মানে আমরা তো তখন নরসিংদী ছিলাম, আমি অনেক ছোট, কিন্তু নরসিংদীর ওই এক ছেলে মানে খুব পছন্দ করতো। তো সে অনেকগুলা মানে পোলাপান নিয়ে একদম আমাদের বাড়িতে এসে পড়ছে। বাড়িতে আসার পরে মানে আমার মা, ও আসলে বুঝতে পারে, ও চিন্তা করছে আমার কাছে বলবে যে আমি ওকে পছন্দ করি। মানে ও ভয়ে আসতে পারতেছে না, ও ভয়ে, অনেক ভয় পেতেছে, সেজন্য অনেক পোলাপান সাথে করে নিয়ে আসে আর কি। আচ্ছা। তো মানে মা যদি সহজে দেয় তো ভালো, আর না দিলে ও নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে আর কি, এরকম একটা ওর চিন্তা ভাবনা। হ্যাঁ। কিন্তু আমার মা কাছে কি হাস করে ওটা চর মার। শোনো শানু আপু, বরিশালের ভাষায় একটু বলো, কান পাসাইয়া সোপার দেশে না এক্সের এমন মানে 5টা আঙ্গুল সেটা বসে পড়তো গালে, মানে বন্ধু বান্ধবের সামনে হাঁটে, ওর কি অবস্থা, ঠিক আছে। তারপর ওর বাবা মা আসছে, বাবা মা এসে ওরে মারছে যে তোর যখন মায়ের পছন্দ হয়েছে, তুই আমার কাছে বলছি, তুই পোলাপান নিয়ে আই, তাও মায়ের মার সামনে
তোরে যে আরো কয়টা দেয় নাকি আর তোরে আমরা দেবো, তারপরে ওর তবে বাবা মা ওকে পাড়ায় এইটা গিয়ে তো হবেই শানু আপু, আমার নরদিনী যেই সুন্দরী এমন তো হবেই, এরকম হওয়ারই কথা ছিল। তারপরে বর্ষার তবে পরে আপু, ওর বাবা মা শানু আপু থামিয়েই দিই তোমাকে, বিরতিতে যাব। এইরকমের আসলে ছোট ছোট ঘটনা আমাদের জীবন থেকে কখনোই যায় না। হয়তো যে ব্যক্তি এই ঘটনা করেছিল তিনিও বড় হয়ে গেছেন, নিশ্চয়ই এখন লজ্জা পায়, হাসে, ছেলেমনীষী ভাবে, তাই না? কিন্তু স্মৃতিতে থেকে গেছে, স্মৃতির এমনই মজা। আর তুমি নরসিংদীর কথা বললে তো, এই যে নরসিংদীর মেয়ে হাসিনা আপু হাসছে, হ্যাঁ, সো ও হাসিনা হাসতে থাকো, আমি বিরতির পরে এসে তোমাকেও ধরবো। তাই নাকি? বাহ, তাহলে হাসিনা আপুর সাথে আজকে তোমার গল্প করে দেবো। দর্শক, আমরা শুনছি বন্ধুদের গল্প যা তারা কখনো ভুলতে পারবে না। আপনাদের এমন অনেক জীবন ঘনিষ্ঠ গল্প যা আপনারা কখনো ভুলবেন না, সেসব নিয়ে আপনারা তৈরি হয়ে যান, বিরতির পরে যুক্ত হবেন, আমরা শুনবো। আর এখন যাই তাহলে বিরতিতে, ফিরবো এখনই, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে অনেক শুভেচ্ছা আর আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। আমরা আজ দারুণ সব অনুভূতির কথা শুনছি যা কখনো ভোলা যাবে না। জানি আমাদের জীবনের এরকমের অনেক 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 গল্প আছে। আপনারা প্লিজ সেসব গল্প নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন, কারণ আপনাদের প্রতিটি গল্প, আপনাদের প্রতিটি কথা আমাদেরকে ভীষণ সমৃদ্ধ করে। আর সেই জন্যই অবশ্যই দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, তাই না করে চলে আসেন। আর আমরা শুনছি এক এক করে আরও বন্ধুরা যুক্ত হচ্ছে। ইভা নার্গিস আপু যুক্ত হয়েছেন, জাফরিন খুকুমনি আপু যুক্ত হয়েছেন এরই মধ্যে। সবাইকে অনেক শুভেচ্ছা। ও হাসিনা, নরসিংদীর মেয়ে। তখন নরসিংদীর কি দুর্দান্ত, নরসিংদীর ছেলের দুর্দান্ত সাহসের গল্প শুনলাম। হাসিনা আপু, তোমার কাছ থেকে একটু শুনি যে তোমার জীবনের, আমি এর আগে অনেক আসলে এরকম অনেক গল্প শুনেছি যেটা তোমার জীবনের অবিচ্ছেদ্য, আজকে কোনটা শুনবো? অনেক ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সবাইকে। দারুণ দারুণ গল্প শুনতেছিলাম। তো আমার জীবনের একটা গল্প মাঝে মাঝেই মনে পড়ে, যেটা হচ্ছে আমি নানির বাড়ি যাওয়ার পরে ডিসেম্বরে তো বেশি মজা হইতো, সব খালার একসাথে আসতো, বুঝছো? তো হচ্ছে যে অভিনয় করে না খালেদা আক্তার, কল্পনা আছে, আমার কথা শোনা যাচ্ছে আপু? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, খুবই অভিনেত্রী খালেদা আক্তার, কল্পনা আছে। জি। হ্যাঁ, তো ওই আপার বাড়ি হচ্ছে আমার নানির বাড়ির পাশের বাড়ি, মানে ভাস্তি লাগে আমার আম্মাদের। তো আচ্ছা। হচ্ছে একবার ছুটিতে গেছি, পরে উনি আসছে, সবার কাছে শুনতেছি আপা আসছে আপা আসছে, সবাই লাইন ধরে যাচ্ছে আপার সাথে দেখা করতে, বুঝছো, দেখবে। তো পাশের বাড়ি তো, আমরাও খালি শুনি, কখনো দেখা হয় না। তো হচ্ছে গেছি ওদের বাড়িতে দেখা করতে, দেখতে। যাই হোক, আপা তো অসাধারণ মনের একজন মানুষ, খুবই দেখা আন্তরিক হইলো, কথা মানুষ। হইলো, গল্প হইলো। জি। হ্যাঁ, তো গল্প হইলো, দেখা হইলো। যাই হোক, আপারা অনেকগুলো ভাই বোন, 8 জন ভাই বোন আপারা। তো হচ্ছে ওনার একটা ভাই ছিল সোহেল নামে। তো ও হচ্ছে, আমি যখন হচ্ছে, তখন হচ্ছে আমি ক্লাস 8-এ পড়ি আপু। হ্যাঁ। তো ও হচ্ছে কিভাবে, যাই হোক, ও দূর থেকে দেখছে আমাকে, বুঝছো, ওর খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। তা আমি তো ছোট মানুষ, আমার তো আর এই ধরনের কোনো অনুভূতি নাই, নাই। তো যাই হোক, ও কি করছে, খালি গুড়গুড় করে বাড়ির আশপাশ, এই কোথাও গেলে, পুকুরে গোসল করতে গেলে, আমি তো সাঁতার জানি না, আমি পাশে বসে বদনা আছে না, বদনা দিয়ে পানি নিয়ে নিয়ে গোসল করি। আচ্ছা। ও দূর থেকে দাঁড়ায় থেকে দেখে পুকুর পাড়ে, এই সেই। আমার তো খুব রাগ লাগতেছে, কষ্ট লাগতেছে, লজ্জা লাগতেছে, ও কেন আসে বারবার। তো ওরকম এসে বাড়ি বিচার দিছি, মামা তো খুব শাসাইছে, বুঝছো, মামা অনেক শাসাইছে। তো ও কি করছে, বিকেল বেলা ওই মানে বাড়ির পাশে ক্ষেতের যে বেড়া দেয় না চতুর্দিকে, সবজি ক্ষেতের, শীতের দিন, মামার একদম ঘরের পাশে ওই সবজি ক্ষেতের বেড়ার মধ্যে অনেক বড় একটা তাওয়াল নেড়ে রাখছি। মানে আমার আব্বা খেলা থেকে পাইতো, তো আমরা একবার এক এক তাওয়াল এক একজন নিতাম গায়ে দেওয়ার জন্য, শীতের দিন বড় বড় তাওয়াল। ওই তাওয়ালটা নেড়ে দিছে, ও তো আমার ওই তাওয়ালটা নিয়ে গেছে, বুঝছো, আমার তাওয়ালটা নিয়ে ও একটা ছোট্ট তাওয়াল ওইখানে নাইড়ে রেখে গেছে। পরে তো আমার সে কি কান্না, বুঝছো, ওই তাওয়াল তো নিয়ে গেছে। তো ওদের বাড়িতে বিচার গেছে, যাওয়ার পরে ওই তাওয়াল তো আর দেয় না কোনোভাবেই, সারা ক্ষেত দৌড়াচ্ছে ওর বউ ওর ভাই। তো কিছুদিন পরে, 1.5-2 বছর পরে, আমি বাইদা ভাই, 2 বছর পরে ওই টাওয়েল কি আর টাওয়েলে ছিল অবস্থা? মারা গেছে। কিন্তু ছোটবেলার তো জিনিস, তো ছোটবেলার জিনিস তো, সেটা অন্য রকমের আনন্দের। অনেক ধন্যবাদ হাসিনা আপু। নূর মারিয়াম আপু, আপুর কাছে শুনবো আপুর জীবনের এরকম কোন গল্পটা যেটা সব সময় আপনার মনের ভিতরে খুব সযত্নে আপনি রেখেছেন।
ওনাদের আপু শুনতে পাচ্ছি না, আমার মনে হয় আপনি যদি ইয়ারফোনটা খুলে ফেলেন তাহলে বোধহয় আমরা ঠিকঠাক শুনতে পারবো। আমাকে হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, পারফেক্ট। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে প্রথম ওয়ালাইকুম আপনাদের আসসালাম। এই অনুষ্ঠানে জয়েন করেছি। এর আগে সবসময় তাই মনে টিভিতে হচ্ছিল। দেখেছি অথবা তাহলে আপু হ্যাঁ হ্যাঁ আপনার জন্য একটা সজোরে করতালি আমরা সবাই দিব, আমাদের নতুন বন্ধুকে আমরা ওয়েলকাম করি। থ্যাংক ইউ আপু। অনেক ধন্যবাদ যুক্ত আজকে হওয়ার জন্য প্রথম আপু। জয়েন করে, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। আর আসলে সবসময় দেখা গেছে যে টিভিতেই দেখেছি অথবা দেখা গেছে যে অনেক সময় ইউটিউবে দেখা হয়েছে। তো আজকে জয়েন না করে পারলাম না। এটার আরেকটা বড় কারণ সেটা হচ্ছে যে এটা তো একটা আছে আপনাদের সাথে আড্ডা দেওয়া। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে যে দিশা আপু। আমি দিশা আপুর একজন অসম্ভব মানে ভক্ত। আপুকে আমি 2020 সালের শেষ থেকে আমি আপুর ভিডিওগুলো দেখি, রিলিজিয়াসলি দেখি এখন। আর এখন এমন একটা অবস্থা, আপু যদি একদিন কোনো কারণে দিতে মানে ব্লগ গুলো আপলোড করতে লেট করে, আমার সাফোকেশন শুরু হয়ে যায় যে কি ব্যাপার আপু কেন আপু post আপনাকে করলো না, আপু থামিয়ে ঠিক দিয়ে আছে তাহলে কিনা। আমি একটু দিশাপুর এটার কাছ জন্য থেকে শুনি যে দিশাপু এরকমের একজন যখন ভক্ত টেলিভিশনে অন লাইভ আপনাকে বলছে তার অনুভূতির কথা, কেমন লাগছে? এটা আসলে অনেক বড় একটা পাওয়া, বিশেষ করে আমার জন্য, কারণ আমি কখনোই এই কেন্দ্রিক না। বাট তারপরেও যখন কেউ এরকম ভাবে ভালোবাসা দেয় বা এরকম বলে, তখন আসলে এর থেকে বড় পাওয়ার কিছু থাকে না। আমার কিন্তু অলরেডি মানে এত ভালো লাগছে, আমি চোখে পানি চলে আসে, আমি দেখছি মানে এটা টলমল আসলে একটা করছে। ভালো লাগা না, এটা একটা একদম। অনেক বড় পাওয়া। আপু এই যে একটু আগে বলছিলেন না যে অনেকেই আছে নানা রকমের কটাক্ষ করে কথা বলে, বাট এরকম ভালোবাসা পাওয়ার পর সেগুলো বোধহয় একদম না, ম্লান না, হয়ে যায়। হ্যাঁ, যখন এটা আমাকে সবাই বোঝায়, মানে আমি অনেক সময় অনেক আপসেট হয়ে যাই। সবার আগে আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনি মানে শুধুমাত্র এটার জন্য তো এসেছেন, তারপর আমাকে ভালোবাসা দেখাচ্ছেন, ভালোবাসার জন্যই আসছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু সব থেকে বড় কথা যেটা বলেছে নূর মারিয়াম আপু, মানে অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি যার ব্লগ দেখেন, আজকাল তো অনেকেই করছে, কিন্তু আপনি যেভাবে শ্রদ্ধাটা দিলেন এটার জন্য আমিও খুব আনন্দ অনুভব করছি যে আমরা আসলে পজিটিভলি ভাবা উচিত যে কোনো কিছু, কাউকে সম্মান করতে পারাটা এটা অনেক বড় একটা গুণ। আপু যে বললেন যে আমি সাফোকেশন ফিল করি, এটা একটা, আমি এটাই বলতে যাচ্ছিলাম, অনেক সময় হয় না যে আমি তো মানুষ বা আমার ফ্যামিলি আছে, তো অনেক সময় আমি আপসেট থাকতে পারি, শরীর খারাপ থাকতে পারে, যেমন আমার হাতটা ভেঙে গেছে, আমি কিন্তু তারপরেও বাংলাদেশে আসছি, সবাই অধীর আগ্রহে ছিল আমি বাংলাদেশে যাব, এই ভিডিও সেই ভিডিও, বাট আমার হাতটা ভেঙে গেল, তো আমি এখন চাইলেও অনেক ভিডিও করতে পারছি না। তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে, যেমন আপুর মতন ভালোবাসা মানুষ যারা আছে, না প্লিজ তুমি হাতটা দেখাও, তারপর ভিডিও দাও, তার মানে ঘরের কত ভিতরে আসলে ঘোরো, মন থেকে তারপরে অপেক্ষা ভিডিও করে। দাও। আর কিছু মানুষ বলছে এই হাত ভাঙানি ভিডিও না দিলে কি হয়, মানে এই হাত ভাঙাও দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি চিন্তা করি যে যারা পছন্দ করছে না তাদেরকেও শ্রদ্ধা, তারা এক ধরনের, আর যারা আমাকে খুব বেশি ভালোবাসে তাদের জন্য আমি যেভাবে হোক একটু হলেও, হয়তো আমি 15 মিনিটস দেই, 20, বাট সেখানে 10 মিনিটের দেই, 5 মিনিটের দেই, বাট আমার একটা আপডেট আমি দেই। তো অনেক সময় হয় যে তারা ভালো না অপেক্ষায় লাগলেও থাকেন, আপুদের মতন যারা আছে আমাকে ভালোবাসে, তাদের জন্য হলো আমি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। বাহ, এটা সত্যি আজকের মুহূর্তটা, ওই যে আমরা বলি যে প্রতি এপিসোডে এমন কোনো কিছু এক একটা গল্প আমাদের লেখা হয় যেটা কখনো ভোলা যায় না। আজকের গল্প কিন্তু অলরেডি ওই যে মোমেন্টস অফ দ্য এপিসোড যদি বলি, তাহলে নূর মারিয়াম আপু এবং দিশা আপু অলরেডি করে ফেলেছে সেটা। আপু অনেক ধন্যবাদ যুক্ত হচ্ছেন, আজকে দিশা আপু আছে, বাকি দিন না থাকলে যুক্ত হবেন না তা কিন্তু হবে না, ওকে? তাহলে কিন্তু আমি ঠিক দেখবেন যে কোমরে আঁচল বেঁধে ঝগড়া করতে নেমে পড়েছে। অনেক ধন্যবাদ আপু, বাকি বন্ধুদেরও আমাদের সাথে থাকবেন, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে শুনবো। দর্শক যাই আবারও ছোট্ট একটা বিরতি নিয়েই ফিরবো, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক আরো একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। যে কথা কখনো ভোলা যায় না, এমন সব কথাই আজকে আমরা শুনছি বন্ধুদের কাছ থেকে। বাকি শেষ পার্টে যেটুকু সময় আছে সেই সময় যদি কোনো বন্ধু যুক্ত হতে চান যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সুমি আপুর কাছে চলে আসি। সুমি আপু খুব কঠিন একটা বিষয়ে কাজ করে, দ্যাট ইজ সহকারী ব্যবস্থাপক আপনি, এবং সেখানে পিয়ার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। আজকাল পিয়ার শব্দটাই কেন জানি খুবই জনপ্রিয়, কেন জানি বলা যাবে না, এটা নানা কারণেই জনপ্রিয়,
কিন্তু কখনো কখনো সেই পিয়ার আবার প্রেশারও হয়ে যায়, প্রেশার হয়ে যায়। তাই না? আপুর কাছে একটু এ ব্যাপারে শুনতে চাই যে আসলে আপনি যখন পিয়ারের বিষয়টা মানে কোনো হয়তো প্রতিষ্ঠানের জন্য ডেভেলপ করে দেন, সেটা আর ব্যক্তির যেই আসলে পিয়ার প্র্যাকটিস করা বা পিয়ার প্রেশার ফিল করা, আপনি কিভাবে দেখেন? খুব ছোট করে শুনবো। চ্যালেঞ্জই হুম। অনেক সময় এমন হয় আমাকে আপনাকে ম্যানেজ করতে হবে অ্যাজ এ Right. ক্লায়েন্ট। তো এখন আপনি আমাকে কিভাবে নিবেন, আমাকে ভালোভাবে নিতে নাও পারেন, একসেপ্ট Right. নাও করতে পারেন, বাট But আমার understanding চ্যালেঞ্জ এর ব্যাপারটা যেটা। হ্যাঁ, আমার চ্যালেঞ্জ আপনাকে ম্যানেজ করা বা আপনাকে হ্যাপি করা। তো ওই সময়টা মানে একটা যুদ্ধ বলতে পারেন, যে আমি কিভাবে আসলে আপনি পর্যন্ত যাব, আপনাকে আমি খুশি করব। হুম হুম, যখন আমি ফাইনালি আপনি পর্যন্ত যেতে পারি বা আপনাকে খুশি করতে পারি, তখন মনে হয় যে আমি সাকসেস বা right. আমি হয়েছে, কারণ রিকোয়ারমেন্টসটা ফুলফিল ফুলফিল করতে হবে। হুম হুম, আর সব সময় যে পারি তা না। এখন পর্যন্ত আমি জব করছি প্রায় 16 বছর। ও ইটস লং টাইম। তো মানে যদি সাকসেস বলি, মোটামুটি পেরেছি বা এখনো না, চেষ্টা যেহেতু করে আপনি যাচ্ছি। 16 বছর ধরে কাজটি হ্যাঁ। করছেন, তার মানে অবশ্যই। তো এর মধ্যে থাকে চ্যালেঞ্জ বলতে, যেটা অনেকেই সব মানুষ আমরা সবাই একরকম না। হুম হুম, আমাদের এখনকার যে একটা মেন্টালিটি তৈরি হয়েছে, মানুষ বেশিরভাগই নেগেটিভ মাইন্ডেড। দূর থেকে দেখে, আপনাকে দেখে আমি একটা মানে প্রথমেই আমি পজিটিভ ভাবার থেকে নেগেটিভটাই আমরা ভাবতে পছন্দ করি, যে আচ্ছা ও মনে হয় এরকম। খুব কম মানুষ মানে আপনাকে বা আমাকে নিয়ে পজিটিভটা ভাবে বা ভাবতে চায়। তো ওই যে ওই নেগেটিভনেসটা মানে কমানোর জন্য বা ওইটা দূর করে যে আপনার কাছে আমি পজিটিভ ভাবে হাজির হব, এটাই হলো বড় একটা চ্যালেঞ্জ। আবার অনেক সময় মনে হয় আমারও ভালো লাগতেছে না আপনাকে, বাট তারপরেও আপনার কাছে আমাকে যেতে হবে। এটা আমার চ্যালেঞ্জ বা এটা আমার কাজ। আরো ডাবল চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমার সেই কাজ। চ্যালেঞ্জটা আপনি দীর্ঘ 16 বছর ধরে দারুণভাবে আপনি হ্যান্ডেল করছেন এবং সাকসেসফুলি আপনি কাজ করে চলেছেন। ভবিষ্যতে আরো সেই জায়গাটা অনেক বড় হোক, সেই প্রত্যাশা এবং শুভকামনা আমরা জানাই। আপুর কাছে, দিশা আপুর কাছে শুনবো যে আপু, আমরা জানি যে আসলে বিদেশের জীবন খুব কঠিন। সেখানে তুলনামূলকভাবে আত্মীয় পরিজন কম থাকে, আবার সমস্ত দায়িত্ব নিজের পরিবারের, সন্তান যাই বলি, অনেক বেশি, সেটা একটা প্রেশারের। এর মাঝেও ব্লগ করা, যারা আপনার ফলোয়ার্স, তাদের প্রতি খেয়াল রাখা, তাদের ইমোশনসের প্রতি খেয়াল রাখা, সবকিছু ব্যালেন্স করেন কিভাবে? এটা আসলে ব্লগিংটা এখন আমার হচ্ছে আমার পরিবারেরই একটা পার্ট হয়ে গেছে। তো আমি সবকিছু যেভাবে ম্যানেজ করি সেভাবে এটাও ম্যানেজ করি, কারণ আমার মাথায় থাকে। একটা সময় ছিল যে শুধু রান্না করে যাচ্ছি, ওকে কোনো ঝামেলা নেই, আমি আধা ঘন্টার ভিতরে রান্না শেষ করে ফেলছি। কিন্তু এখন ওই ছোট 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 আর ভিডিও নিতে নিতে মানে আমার মানে সময়টাও অনেক যায়, আবার এটা একটা মানে পার্টও হয়ে গেছে, ম্যানেজ হয়ে যায়। আর তার মানে আসলে এটা আপনার ভালো লাগার মানে এমন একটা জায়গায় গেছে যে কোনো কিছু আর প্রেশার মনে হয় না, একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে হয়। মাঝে মাঝে মনে হয়, তখন মনে হয় যে না আর করবো না, ভালো লাগছে না। কিন্তু ওই যে আপনাদের মতন অনেকেই আছে, যেমন এটা বেশি মজার, দেখা গেল আমার প্রতিদিন মানে এত বেশি ইমেল পর্যন্ত আসে যে দিশা তুমি আজকে এটা করছো না, তুমি এটা না করলেও পারতা, তুমি ড্রেসটা কেন এরকম পরছো, তুমি নেক্সট টাইম ওই কালারের ড্রেস পরবো, মানে ওনারা সব ডিসাইড করে দেয়। আর রান্নার ক্ষেত্রে তুমি আজকে লবণটা এরকম দিশা হয়ে যায় বেদিশা। তবে আপু, আপনি বেদিশা হবেন না, আপনি যেভাবে আপনার ভালোবাসা থেকে কাজটি করেছেন সেভাবে করবেন, আমরা সে প্রত্যাশাই করি। আর আমাদের বন্ধুদের কাছ থেকে একটু একটু করে শুনতে চেষ্টা করব। আজকে রেবেকা আপুর কাছে একটু শুনি যে রেবেকা আপুর এমন কোন গল্প যেটা কখনো আপু ভুলতে পারে না। ধন্যবাদ সুবর্ণা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। তোমাকে খুব ভালো লাগতেছে। একটা তোমারই ঘটনা বলি। আমি যখন নেক্সাসে সেকেন্ড বার গেলাম, তুমি আমাকে একটা কথা বলেছিলা, প্রথম ইন্ট্রোডিউসটা আমার মনে খুব সুন্দরভাবে গেঁথেছিল। সেই মুহূর্তে হয়তো আমি তোমাকে কিছু বলি নাই, আমার ছেলের বউ আমি দুই বলছি। সেই ঘটনাটা বলি, সেটা হচ্ছে তুমি প্রথমেই স্টেজে বসে বসে আমাকে বলতেছে, আমি কালকে রাত্রে থেকে আপু খুব এক্সাইটেড, আমি তোমার সাথে আজকে বসবো, আমার খুব ভালো লাগছে যে আমি তোমাকে পেয়েছি। আর আমার জুমের বন্ধুরা যেভাবে আমাকে সেদিন উৎসাহ দিয়েছে, সবকিছু দিয়েছে, আসলে এগুলো ভোলা যায়। আর তুমি যে ইন্ট্রোডিউসটা আমাকে, এবং রেবেকা আপু তোমাকে আমি বলি, ওই দিন আমি রাজশাহী সিল্ক শাড়ি পরে আসছি, যেহেতু আমরা দুজনে রাজশাহীর, টু রেপ্রেজেন্ট। সত্যি সেটাই, এটা আসলে আপু সব সময় আমারও মনে থাকবে, এটা ভালোবাসার একটা দিন ছিল। রুমা আপু,
রুমাপুর কাছে শুনবো যে রুমাপুর মানে এমন গল্প যেটা কখনো ভুলবেন আপু। অনেক সুন্দর লাগছে, তোমার সাথে ম্যাচিং করে পড়ে আসলাম। Thank আমি you, যখন জি, একটা জি। ঘটনা বলি আমার মনে হইলে হাসি পায়। ক্লাস 8-এ পড়ি, আমাদের স্কুলটা ছিল নদীর পাড়ে। তো আমরা তো ইয়ে তো বৃষ্টি নামলে স্যারদের বলতাম স্যার ছুটি দেন ছুটি দেন, তো ছুটি দিচ্ছে নদীর পাড়ে না, যে আসছি পিছলা এমন ভাবে পড়ে গেছি। তো পাশ দিয়ে নৌকা দিয়ে পিকনিকে যায়, ওদিক দিয়ে অনেকগুলো ছেলে যাচ্ছিল, বলছে ওঠো ওঠো মামুনি, কেউ দেখে নাই ওঠো। আমি তো আরো লজ্জায় বসে আছি, উঠিও না। এই কথাটা যখনই মনে আমার একা একাই অজান্তে হাসি চলে আসে। ও মাই গড, সত্যি মজার মানে ঘটনাটা। ওই বয়সে ওইটা একটা বিরাট ট্র্যাজেডির ব্যাপার এটা। আর মিষ্টি আপুর কাছে শুনি, মিষ্টি আপুর কোনো একটা গল্প ছোট্ট করে, একদম শেষে চলে এসেছি, অনেক বাকি অনেকের কাছ থেকে হয়তো শোনা হবে না। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আসলে ভোলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, দুঃখের স্মৃতি আছে, স্মৃতি হচ্ছে স্মরণীয়। তো সুন্দর, আমি আসলে খুঁজে পাচ্ছি না এখন কি বলবো। এক লাইন বলি, ভুলিতে পারি আহা, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। থ্যাংক ইউ, আহা, সবাই আহা। খুব সুন্দর। শেষটা দারুণ হলো, আমার মনে হয় এই রেশটাই থাকুক। আমি বাকি বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় একটু কমে গেছে, শোনা হলো না, নিশ্চয়ই আগামী দিন শুনবো। সবাই ভালো থাকবেন, আপনাদের এই ভালোবাসা নিয়ে সবসময় নেক্সাস লেডিস ক্লাবের সাথেই থাকবেন। এবং আরো একবার দিশা আপু এবং সুমি আপুর জন্য অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা আমাদের সাথে ধন্যবাদ দারুণ আপনাকেও, সময় দেওয়ার খুব জন্য। ভালো লাগলো আসলে। সত্যি হ্যাঁ, তাই। thank you আপু। আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। এবং আর আমরা আপনার সাথে বিশ্বাস কথা করি এই বলে। স্মৃতি থাকবে এই সবসময়। আজকের এই দিনটাও না ভোলার মতো একটা ইয়ে থাকবে। ঠিক, আজকের এই সন্ধ্যাটাও দর্শক না ভোলার মতো স্মৃতিতে থাকবে। এবং আমরা সবসময় চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।